বাংলা সাহিত্যের বেশ কিছু গল্প ও নাটক অবলম্বনে রচিত আমাদের এই বিশেষ নিবেদন গপ্প আড্ডার জগতে আপনাকে স্বাগত। আজ আমরা আপনার জন্য পরিবেশন করতে চলেছি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রাক্ষসে পাথর গল্পটি। গল্পপাঠে ঝন্টু, গল্পের সূত্রধার তিস্তা। শুরু হচ্ছে আমাদের আজকের গল্প রাক্ষসে পাথর। বুড়ো মাঝি বলল, বাবু বেড়াতে এসেছেন, বেরিয়ে যান, ওই দ্বীপে যাবেন না, ওখানে দোষ লেগেছে। আমরা একটু অবাক হলো, দোষ লেগেছে মানে কি? দ্বীপে আবার দোষ লাগে কি করে? বিমল বলল, বুড়ো কর্তা, তুমি যা টাকা দিয়েছো তাই দিতে আমি রাজি হয়েছি, তবু তুমি আমাদের নিয়ে যাচ্ছ না কেন? ওই দ্বীপে কি আছে? বুড়ো মাঝি সাদা দাড়ি চুলকোতে চুলকোতে বলল, কিছুই নেই, সে কথাই তো বলছি, শুধু শুধু ওখানে গিয়ে কি করবেন? বুড়ো মাঝি হাল ধরেছে, আর তার বাইছে তার নাতি। এই নাতির বয়স 14 বছর হবে। ওর নাম সুলেমান। সে কেমন যেন ভয় ভয় তাকিয়ে আছে আমাদের দিকে। বুড়ো মাঝি যতই না বলছে ততই আমাদের জেদ চেপে যাচ্ছে। একটা সাধারণ দ্বীপ, সেখানে কি এমন ভয়ের ব্যাপার থাকতে পারে? কত জাহাজ যাচ্ছে এখান দিয়ে, সেরকম কিছু থাকলে সবাই জানতে পারত। হলদিয়াতে বিমানের দাদা চাকরি করেন। আমি আর বিমান কয়েকদিনের জন্য এসেছি এখানে বেড়াতে। হলদিয়ার জায়গাটা বেশ সুন্দর, নতুন বন্দর, নতুন শহর গড়ে উঠেছে। চারিদিকে সবই নতুন নতুন বাড়ি আর অনেকটা ফাঁকা জায়গা। শহরটার একদিকে গঙ্গা আর একদিকে হলদি নদী। সকালবেলা নদীর ধারে জেলেরা মাছ বিক্রি করতে আসে। আমরা সেই মাছ কিনতেই গিয়েছিলাম। ঘাটে অনেকগুলো নৌকো বাঁধা। নৌকো দেখেই আমাদের মনে হলো একটা নৌকো ভাড়া করে নদীতে বেরিয়ে এলে কেমন হয়। একজন মাঝিকে জিজ্ঞাসা করতেই সে রাজি হয়ে গেল। 30 টাকা দিলে সে যতক্ষণ ইচ্ছে আমাদের ঘুরিয়ে আনবে। আমি আর বিমান দুজনেই সাঁতার জানি, সুতরাং আমাদের জলের ভয় নেই। বিমান তো সুইমিং কম্পিটিশনে অনেকবার প্রাইজ পেয়েছে। আমি আগেই শুনেছিলাম যে হলদিয়ার কাছে একটা দ্বীপ আছে, তার নাম আগুনমারির চর। আগে সেই চরটা মাঝে মাঝে ডুবে যেত, আবার মাঝে মাঝে জেগে উঠত। এখন আর ডোবে না, এখন সেখানে গাছপালা জন্মে গেছে। কোনো মানুষ অবশ্য সেখানে এখনো থাকে না। নৌকো দেখেই আমার ওই দ্বীপটার কথা মনে এসেছিল। নতুন দ্বীপ মানেই তো নতুন দেশ। ওখান থেকে ঘুরে এলেই একটা নতুন দেশ দেখা হয়ে যাবে। অনেকদিন বাদে যখন ওই দ্বীপেও অনেক ঘর বাড়ি হয়ে যাবে, কলকারখানা বসবে, তখন আমরা বলবো, জানো, যখন আমরা আগুনমাটিতে গেছিলাম তখন এসব কিছু ছিল না, শুধু গাছপালা ছাড়া আর কি আছে সেই দ্বীপে? বুড়ো মাঝি ভয় পাচ্ছে কেন? নৌকোয় চড়বার সময় মাঝিদের কখনো চটাতে নেই। সেই জন্যই আমি অনুনয় করে বললুম, ও বুড়ো কর্তা, বলো না সেখানে কি আছে, কেন আমাদের যেতে বারণ করছো? বুড়ো মাঝি বলল, কিছু নেই তো বলছি গো বাবু, শুধু কয়েকটা গাছ আর বালি আর সেই শামুক ঝিনুক ভাঙা। বিমান বলল, তাহলে আমাদের সেখানে নিয়ে যেতে চাইছো না কেন? সেখানে কি ভয়ের কিছু আছে? বুড়ো মাঝি বলল, আকাশে মেঘ দেখো না বাবু, এখন আর কত দূরে যাওয়া ঠিক নয়, এই কিনারায় কিনারায় থাকাই ভালো। বিমান বলল, তুমি কি আমাদের ছেলে মানুষ পেয়েছো? সামান্য মেঘ, এতে কখনো কি ঝড় ওঠে? তুমি আমাদের নিয়ে যেতে চাও না তাই বলো।
আমি বুড়ো মাঝির নাতিকে জিজ্ঞাসা করলাম, সুলেমান, তুমি গেছো ওই দ্বীপে? সেখানে ভয়ের কিছু আছে? সুলেমান তার দাদুর দিকে তাকালো একবার, তারপর বলল, ভয়ের কিছু নেই গো, অনা কিছু দেখা যায় না, তবে সেখানে গেলেই যেন মনটা কেমন কেমন করে, মনটা খারাপ হয়ে যায়। এ তো আরো অদ্ভুত কথা, একটা দ্বীপে গেলে মন খারাপ হয়ে যায়। আমি আর বিমান দুজনেই হেসে উঠল। তাহলে তো যেতেই হবে সেখানে। বুড়ো মাঝিকে বললুম, তুমি যদি না নিয়ে যেতে চাও তো আমাদের ফেরত নিয়ে চলো, আমরা অন্য নৌকো ভাড়া করব। বুড়ো মাঝি একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, উফ, আপনাদের কাছ থেকে টাকা নিয়েছি, সে টাকা ফেরত দেওয়া পাপ। তবে চলেন, নিয়ে যাই, পরে যেন আমাকে দোষ দেবেন না। ওরে সুলেমান, ভালো করে টান। আকাশে মেঘ ছিল বটে, কিন্তু জমাট কালো নয়। সেই মেঘের ছায়া পড়েছে জলে, রোদ নেই, বেশ ছায়া ছায়া ছিল। নদীতে বড় বড় ঢেউ। এখানে নদী প্রায় সমুদ্রের মতন, এপার ওপার দেখাই যায় না। পাশ দিয়ে জাহাজ কিংবা স্টিমার গেলে আমাদের নৌকোটা দুলে দুলে উঠছে। খানিকক্ষণ পরে বুড়ো মাঝি ডান দিকে হাত তুলে বলল, ওই যে দেখেন আগুনবাড়ি চর, দেখলেন তো? আমি আর বিমান দুজনেই ঘাড় ফেরালো। মনে হলো নদীর বুকেই যেন কয়েকটা গাছ মাথা তুলে দাঁড়িয়ে আছে, মাটি দেখা যাচ্ছে না। বুড়ো মাঝি বলল, দেখা হলো তো, এবার নৌকা ঘোরাই। আমি আর বিমান একসঙ্গে বলে উঠল, সে কি, আমরা কাছে যাব না? কাছে গিয়ে আর কি করবেন, আর তো দেখবার কিছু নাই। বিমান এবার বেশ রেগে গিয়ে বলল, তোমার মতলবটা কি বলো তো বুড়ো কর্তা? ওই দ্বীপে কি তোমার কোনো জিনিসপত্র আছে? ওখানে আমাদের যেতে দিতে চাও না কেন? বুড়ো মাঝি আমতা আমতা করে বলল, দেখা তো হলোই, কাছে গিয়ে লাভটা কি? বিমান বলল, দেখো, লাভ লোকসানের কথাটা নয়, আমরা ওই দ্বীপে নেমেই হাঁটতে চাই। বুড়ো মাঝি এবারে খুব জোরে হাল ঘোরাতেই নৌকোটা তত্তরিয়ে এগিয়ে গেল। দ্বীপটার একেবারে কাছে পৌঁছে নৌকোটার মুখ ঘুরিয়ে নিয়ে বুড়ো মাঝি বলল, এবারে নামুন। সেখানটায় অন্তত 1 হাঁটু জল, তারপর কাদামাটি। বিমান বলল, আরে আরেকটুই দাও, আমরা এখানে নামবো কি হবে? বুড়ো মাঝি এবারে রেগে গড়গড়িয়ে বলল, আপনাদের বাবু এখানেই নামতে হবে, আমার নৌকা ওই চরের মাটি ছোঁবে না, ও মাটি অপয়া। বিমান আরো কিছু বলতে যাচ্ছিল, আমি বললুম, ঠিক আছে ঠিক আছে, আমরা এখানেই নামবো। জুতো খুলে রাখলাম নৌকায়, তারপর হাঁটু পর্যন্ত প্যান্ট গুটিয়ে নেমে পড়লুম জলে। ছপ ছপ করে এগিয়ে গেলুম দ্বীপটার দিকে। বুড়ো মাঝি নৌকাটাকে আরো গভীর জলের দিকে নিয়ে গিয়ে ছপাং করে নোঙর ফেলে দিল। দ্বীপটাতে ছাড়া ছাড়া গাছপালা রয়েছে, তারপর ধুধু করছে বালি। সেই বালিতে কোথাও কোথাও ঘাস রয়েছে। একটা খড়ের চালা ঘরও রয়েছে এক পাশে। সেই ঘরে কিন্তু কোনো মানুষ নেই। কাদামাকা পায়ে ওপরে উঠে আমরা বালিতে পা ঘষে নিলাম। বিমান বলল, একটা কিছু ফ্ল্যাগ সঙ্গে নিয়ে এলে ভালোই হতো, তাহলে এই ফ্ল্যাগটা পুঁতে আমরা এই দ্বীপটাকে দখল করে নিতুম। আমি বললাম, তা কি করে হবে? আগেই তো এখানে মানুষ এসেছে, দেখছিস না ঘর রয়েছে। আমরা ঘরটার কাছে গিয়ে দেখলাম, তার মধ্যে পাতা আছে একটা খাটিয়া, আর চতুর্দিকে ছড়িয়ে আছে শুকনো গোবর। জায়গাতে বিচ্ছিরি গন্ধ।
বিমান বলল, এখানে লোকেরা গরু চড়াতে আসতো, কিন্তু গরুগুলোকে নিয়ে আসতো কি করে? আমি বললাম, বড় বড় নৌকায় করে নিয়ে আসতো। আমি নৌকায় গরু মোষ পার করতে দেখেছি। তারা এখন আর আসে না কেন? বর্ষাকাল এসে গেছে, সেই জন্য এখন আসে না। এ তো সোজা কথা। দ্বীপটা কিরকম চুপচাপ লক্ষ্য করছিস? দেখ, কোনো শব্দ নেই। মানুষজন নেই, শব্দ হবে কি করে? তবু আমি একটা শব্দ শুনতে পাচ্ছি। কান পেতে শুন। দুজনেই চুপ করে দাঁড়ালাম। সত্যি খানিকটা দূরে গাছপালার আড়াল থেকে মাঝে মাঝে একটা ফোঁস ফোঁস শব্দ পাওয়া যাচ্ছে। কেউ যেন নিঃশ্বাস ফেলছে খুব জোরে। কোনো মানুষ অবশ্য এত জোরে নিঃশ্বাস ফেলতে পারে না। বিমানের মুখটা শুকিয়ে গেল, চোখ বড় বড় করে বলল, ওটা কিসের শব্দ বলতো শুনি? সাপ নাকি? আমি বললাম, সাপ অত জোরে ফুসফুস করে? সমুদ্রে বড় বড় অজগর সাপ থাকে শুনেছি। সমুদ্র থেকে যদি এখানে চলে আসে, ওই জন্যই বোধহয় মাঝিরা এখানে আসতে ভয়। একটা অজগর সাপ থাকলেও সেটাকে মেরে ফেলতে পারতো না? চল এগিয়ে গিয়ে দেখি। ভয় পাচ্ছিস কেন? বড় সাপ তো আর তাড়া করে এসে কামড়াতে পারে না। ডান দিকে খানিকটা দূরে দু তিনটে বড় বড় গাছের পাশে কিছুটা জায়গা ঝোপের মতন। শব্দটা আসছে সেদিক থেকেই। আমরা গুটি গুটি পায়ে এগুলুম সেদিকে। শব্দটা মাঝে মাঝে থেমে যাচ্ছে। কাছাকাছি গিয়েই আমি ভয় পেয়ে বিমানের হাত চেপে ধরলুম। ঝোপের মধ্যে কি যেন বিশাল একটা জন্তু রয়েছে। বিমান বলল, আরে ওটা তো একটা মুষ, কাত হয়ে শুয়ে রয়েছে। এবারে আরো একটু এগিয়ে গিয়ে আমরা মোষটার মাথাটা দেখতে পেলাম। দেখলেই বোঝা যায় মোষটা মরে যাচ্ছে। মোষের দুই চোখ দিয়ে গড়িয়ে পড়ছে জল। ওরকম করুণ চোখ আমি কখনো দেখিনি। মোষটা মাঝে মাঝে নিঃশ্বাস ফেলছে। তখন তার পেটটা ফুলে উঠেছে। ওইটুকুতেই বোঝা যাচ্ছে যে ও বেঁচে আছে। আমি বললুম, এত বড় একটা মোষ, কি হয়েছে ওর? সাপে কামড়েছে? বিমান বলল, হয়তো অসুস্থ হতে পারে, মশারা তো অসুস্থ হয়। কিন্তু কোনো লোকজন নেই। একলা একলা একটা মোষ এখানে পড়ে আছে। মোষের মালিক বুঝতে পেরেছে ও আর বাঁচবে না, সেই জন্য ওকে ফেলে রেখে চলে গেছে। আমরা আর ঝোপটার মধ্যে না ঢুকে এদিক ওদিক ঘুরতে লাগলাম। যতবার মোষটার নিঃশ্বাসের শব্দ শুনছি ততবারই মন খারাপ লাগছে। বিমান বলল, একটা জিনিস লক্ষ্য করেছিস? এখানে গাছের পাতাগুলো কেমন যেন শুকনো শুকনো। এখন কিন্তু বর্ষাকাল, বর্ষাকালে তো গাছের পাতা শুকিয়ে যায় না। আমি বললাম, গাছগুলোর ছাল খসে পড়েছে অনেক জায়গায়। এখানে তো জল নোনা, তাই বোধহয় গাছের স্বাস্থ্য ভালো থাকে না। বিমান বলল, আরে আরে, বাজে কথা বলিস না। সুন্দরবনে অত গাছ রয়েছে না, সেখানে জল আরো তো বেশি নোনা। এখানের গাছগুলো বোধহয় কিছু একটা রোগ হয়েছে। আরে ওটা কি রে? আপনারা ভাবছেন যে আজ হঠাৎ গল্পের মাঝে এসব কি? একটি বিশেষ সূচনা রয়েছে, তবে আমরা ছোটদের বলতে আসিনি যে তারা গল্প শুনবে না। ঠিক তাই, আজকের গল্পে যেসব প্রাচীন ইতিহাস বা কুসংস্কারের উল্লেখ আছে তা সম্পূর্ণ কাকতালীয়। বাস্তব জীবনে এর কোনো মিল নেই। তাই মনের আনন্দে গল্প শুনুন আর শেয়ার করুন দেশে বিদেশের বন্ধুদের সাথে। আশা করি আমাদের গল্প আপনাদের পছন্দ হবে। তাহলে কি করতে হবে? সাবস্ক্রাইব করে
অল নোটিফিকেশনটি অন করে দিতে হবে, যাতে আমাদের আপলোড করা গল্পগুলি আপনার কাছে পৌঁছে যায় সবার আগে। ধন্যবাদ। এবার থেকে আপনি আমাদের গল্প শুনতে পাবেন স্পটিফাই, গানা, জিও সাভান, গুগল পডকাস্টের মতো বিভিন্ন পডকাস্ট প্ল্যাটফর্মগুলিতে। আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ হল দি টিম স্টোরি ওয়ার্ল্ড অফিসিয়াল। ডেসক্রিপশন বক্সে সমস্ত লিংক দেওয়া রইল। অবশ্যই ফেসবুক পেজ এবং স্পটিফাইতে আমাদের ফলো করুন, লাইক করুন এবং শেয়ার করুন। আপনার সমর্থন একান্তই আমাদের কাম্য। ধন্যবাদ। ওটা তো একটা পাথর। হ্যাঁ, আশ্চর্য তো, খুবই আশ্চর্য ব্যাপার। কিসের আশ্চর্য? তুই বুঝলি না? গঙ্গা নদীর দ্বীপে পাথর আসবে কি করে? কেন? এখানে কি কোথাও পাথর আছে? এদিকে কি কোথাও পাহাড় আছে? এখানে তো এত বড় একটা পাথর কে নিয়ে আসবে? পাথরটা এমনিতে খুবই সাধারণ, একটা মাঝারি ধরনের আলমারি সাইজের। যে কোনো পাহাড়ি জায়গায় গেলে এরকম পাথরের চাই পড়ে থাকতে দেখা যায়, কিন্তু নদীর ওপরে একটা নতুন দ্বীপে ওরকম পাথর তো দেখতে পাওয়া স্বাভাবিক নয়। আমরা পাথরটার কাছে গেলুম। সেটার গায়ে শ্যাওলা জমেছে, জমেছে। আমি পাথরটার গায়ে হাত দিয়ে বললুম, সমুদ্রের তলায় অনেক জায়গায় ডুবো পাহাড় থাকে, হয়তো গঙ্গার এখানটাতেও ডুবো পাহাড় আছে। দ্বীপটা তৈরি হবার সময় পাথরটা উঠে এসেছে। বিমান হাঁটু গেড়ে বসে পড়ে বলল, বাহ, তোর কি বুদ্ধি! পাথর কি হালকা জিনিস যে জলের ওপর ভেসে উঠবে? তাছাড়া দেখ, এর তলায় কিছু ঘাস চাপা পড়ে আছে। এই দ্বীপটা হওয়ার পর কেউ পাথরটা এখানে এনেছে, কিন্তু শুধু শুধু এত বড় একটা পাথরকে এখানে কে বয়ে আনবে? আমি পাথরটার গায়ে হাত বুলোতে বুলোতে বললুম, উল্কা নয় তো, অনেক উল্কার টুকরো পৃথিবীতে এসে পড়ে। বলতে বলতে আমি মাথা ঘুরে মাটিতে পড়ে গেলুম। বিমান দারুণ ভয়ে চেঁচিয়ে উঠল, কি হলো শুনি? কি হলো তোর? আমি সঙ্গে সঙ্গে উঠে বসলুম। আমি অবাক হয়ে গেছি খুব। কি হলো কিছুই বুঝতে পারছি না। এমন তো আমার কখনো হয় না। বিমান আমায় ঝাঁকুনি দিয়ে বলতে লাগলো, কি হলো রে তোর? কি হলো? আমি বললুম, জানি না, হঠাৎ কেমন মাথাটা ঘুরে গেল। চুপ করে বসে থাক, উঠিস না তুই। আমার কিছু হয়নি। তবু বসে থাক। একটা জিনিস দেখ সুনীল, এই পাথরের নিচে ঘাসগুলোকে দেখ, কেমন যেন খয়েরি হয়ে গেছে। ঘাস চাপা পড়লে হলদে হয়ে যায়, কিন্তু খয়েরি, তুই কখনো খয়েরি ঘাস দেখেছিস? এ বোধহয় অন্য জাতের ঘাস। আসলে এই গাছটা দেখ, এই গাছের গায়েটা লাল। আমি লাল রঙের গাছ কখনো দেখিনি। বিমান, ওই যে মোষটা মরে যাচ্ছে, ওর জন্য আমার খুব কষ্ট হচ্ছে। আমারও খুব কষ্ট হচ্ছে রে। এমনি এমনি একটা মোষ মারা যাচ্ছে। ইস, মোষটাকে এর মালিক যে কেন ফেলে গেল। বিমান, আমার ইচ্ছা করছে এখানেই শুয়ে পড়তে। হ্যাঁ রে, মন্দ বলিস নি। এখানে খানিকক্ষণ শুয়ে শুয়ে কাটিয়ে দিলে বেশ হয়। যদি নৌকাটা চলে যায়? ইস, গেলেই হলো, পুরো পয়সাটা দিছি না। তাছাড়া যদি যায় তো চলেই যাক, আমরা এখানেই থাকবো। হঠাৎ আমি লাফিয়ে উঠে পড়লুম, দারুণ জোরে চেঁচিয়ে উঠলুম, বিমান, বিমান, ওই যে কতটা জ্যান্ত। বিমান বলল, হ্যাঁ, কি বলছিস? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? না রে, আমি সত্যি দেখলুম কতটা নড়ে উঠলো। কি বলছিস চাতা? পাথরটা নড়বেটা কি হবে? আমি স্পষ্ট দেখলুম পাথরটার পিঠের কাছটা একবার চুপসে গেল, আবার ফুলে উঠলো, ঠিক ব্যাঙের মতন।
ধুর, পাথরের আবার পেট কি? তুই ভুল দেখেছিস। মোটেই ভুল দেখিনি। বিমান কাছে গিয়ে পাথরটার গায়ে হাত দিতেই আমি বিমানের অন্য হাতটা ধরে এক হাঁচকা টানে সরিয়ে আনলাম ওকে। আমার বুকের মধ্যে দুম দুম করে আওয়াজ হচ্ছে। এই পাথরটার গায়ে হাত দিয়েই আমি মাথা ঘুরে পড়ে গেছিলাম। ওই পাথরটার মধ্যে কিছু একটা ব্যাপার আছে। দূরে শুনতে পেলুম বুড়ো মাঝি আর সুলেমান চেঁচিয়ে চেঁচিয়ে ডাকছে। আমি বললুম, চল বিমান নৌকায় ফিরে যাই। বিমান বলল, না না না, এখনই যাবো না, এখানেই শুয়ে থাকবো। বললুম না? না, আমার মোটেই ভালো লাগছে না, চল নৌকোয় ফিরে যাই। বিমানকে প্রায় জোর করেই আমি টানতে টানতে নিয়ে চললুম। তারপর নৌকায় উঠতেই বুড়ো মাঝিকে বললুম, চলো শীঘ্রই চলো। নৌকায় উঠে বিমান লম্বা হয়ে শুয়ে রইল। তার চোখ দুটো ছলছল করছে। ভাঙা গলায় বলল, দূর, আমার আর কিছু ভাল লাগছে না রে। সুলেমান আমাদের দিকে চোখ বড় বড় করে তাকিয়ে আছে। আমি তাকে জিজ্ঞাসা করলুম, ওই দ্বীপে গেলে তোমাদের কি হয় বলো তো? সুলেমান বলল, কি জানি বাবু, ওখানে গেলেই মনটা যেন কেমন কেমন করে, কাজ করতে ইচ্ছে করে না, শুয়ে থাকতে ইচ্ছে করে। বুড়ো মাঝি বলল, বাবু, আগে তো আমরা ওই চরে যেতুম। বেশি ঝড় বৃষ্টি হলে ওখানে নৌকো বেঁধে চালাঘরটায় বসে জিরোতাম। অনেক লোক আগে ওখানে গরু মহিষ চড়াতে আসতো, এখন আর কেউ যায় না। কেন যায় না বলো তো? ওখানে গেলেই শুয়ে থাকতে ইচ্ছে করে। গরু মহিষগুলো পর্যন্ত অলস হয়ে পড়ে, কেমন যেন মন মরা লাগে। আমাদেরও সেই রকম লাগছিল, কিন্তু কেন হয় ওরকম বলতো? কি জানি, গাছপালাগুলো কেমন ধারা শুকিয়ে যাচ্ছে দেখলেন না? ওই দ্বীপে খারাপ নজর লেগেছে। ওখানটা বড় পাথর আছে, দেখেছো? আগে ওটা ছিল না, আগে ছিল না, এই তো মাসখানেক ধরে দেখছি। কি করে পাথরটা ওখানে এলো? কেউ তা জানে না। কেউ কেউ বলে ওটা আকাশ থেকে খসে পড়েছে। আমার মাথাটা এখনো দুর্বল লাগছে। আমি আর কথা বলতে পারলুম না। শুয়ে পড়লুম বিমানের পাশে। হলদিয়ায় ফিরে এসে আমরা দুজনেই সোজা চলে গেলুম বিছানায়। রাত্রিরে কিছুই খেতে ইচ্ছে করলো না। ঘুমিয়ে ঘুমিয়ে নানা রকম দুঃস্বপ্ন দেখতে লাগলুম। তার মধ্যে বারবারই দেখতে লাগলুম সেই পাথরটাকে, ঠিক একটা ব্যাঙের মতো। তার পেটটা একবার ফুলছে, একবার চুপসে যাচ্ছে। একটা জ্যান্ত পাথর। আমি শিউরে শিউরে উঠতে লাগলাম। সকালবেলা বিমানের দাদা স্বপনদা জিজ্ঞাসা করলেন, তা হ্যাঁ রে, তোদের কাল কি হয়েছিল? সন্ধ্যা থেকে খালি ঘুমাচ্ছিলি? স্বপনদাকে সব কথা বলতেই হলো। স্বপনদা সবটা শুনে হো হো করে হেসে উঠে বলল, গাঁজাখড়ি গল্প বলার তোরা জায়গা পাসনি। একটা জ্যান্ত পাথর, সেটার পাশে গিয়ে দাঁড়ালে মন খারাপ হয়ে যায়, শুয়ে পড়তে ইচ্ছে করে। দূর, যত সব। বিমান বলল, দাদা, আমি পাথরটাকে নড়তে দেখিনি, ওটা সুনীল দেখেছে, কিন্তু আমারও ওইখানে শুয়ে পড়তে ইচ্ছা করছিল। করেছিলিস, শুয়ে থাকতেই পারতিস। তাহলে আমাদেরও নিশ্চয়ই ওই মোষটার মতোই অবস্থা হতো। আমি বললুম, স্বপনদা, নৌকার মাঝিরাও কেউ ওই দ্বীপটায় এখন যেতে চায় না, ওরাও ভয় পায়।
পুলিশে একটা খবর দেওয়া দরকার। স্বপনদা বললেন, পুলিশও তোদের কথা শুনে আমার মতো হাসবে রে। দেখবি মিস্টার দাসকে ডাকবো। হলদিয়ার এসডিপিও মিস্টার দাস স্বপনদার বন্ধু। স্বপনদা তাকে টেলিফোনে ডেকে পাঠালেন, বললেন, মিস্টার দাস, একবার আমার বাড়িতে চলে আসুন, ব্রেকফাস্ট খেয়ে যাবেন, আর একটা মজার গল্পও শোনাবো। 10 মিনিটের মধ্যেই মিস্টার দাস এসে গেলেন। তিনি বললেন, শুধু এক কাপ চা খাবো, বড্ড কাজ পড়েছে, এক্ষুনি যেতে হবে। কাল রাত্রিরে একটা লঞ্চ ডুবি হয়েছে গঙ্গায়। স্বপনদা বললেন, বসুন বসুন। কাল দুপুরে এই দুই শ্রীমান নৌকো ভাড়া করে গিয়েছিল আগুনমারির চরে। সেখানে নাকি ওদের এক সাংঘাতিক অভিজ্ঞতা হয়েছে। ওরা দুজনে স্বপনদাকে থামিয়ে দিয়ে পুলিশ সাহেব আমাদের দিকে তাকিয়ে বললেন, তোমরা দুজনে কাল আগুনমারির চরে গিয়েছিলে, আশ্চর্য ব্যাপার। ওই দ্বীপটার পাশেই তো কাল রাত্রে লঞ্চ ডুবেছে। ঝড় বৃষ্টি কিছুই নেই, শুধু শুধু একটা লঞ্চ ডুবে যাওয়া খুবই আশ্চর্য ব্যাপার। স্বপনদা জিজ্ঞাসা করলেন, কেউ মারা গেছে? পুলিশ সাহেব বললেন, না, মরেনি কেউ, সবাইকে উদ্ধার করা গেছে। আমাদের পুলিশের লঞ্চ খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছয়, বুঝলে। কিন্তু লঞ্চটাকে কি করে ডুবলো তা ওরা ঠিক কেউ বলতে পারছে না। সবাই বলছে কি যে হলো কিছুই জানি না। হঠাৎ একটা ধাক্কায় লঞ্চটা কেঁপে উঠলো, তারপরেই হুড়মুড়িয়ে জল ঢুকতে লাগলো। স্বপনদা বললেন, লঞ্চটা একদম ডুবে গেছে বলতে চান? পুলিশ সাহেব বললেন, হ্যাঁ, সেটা তোলার ব্যবস্থা করতে হবে। ওই লঞ্চের কয়েকজন খালাসি শুধু অদ্ভুত একটা গল্প বলছে। আগুনমারির চর থেকে একটা মস্ত বড় পাথর নাকি উড়ে এসে লঞ্চটা ফুটো করে দেয়। এরকম গাঁজাখুরি কথা কেউ শুনেছে। গঙ্গার পাড়ে দ্বীপ, সেখানে তো পাথর আসবে কি করে? আর যদি অপাথর থাকে সেটা কেউ না ছুঁড়লে এমনি এমনি উঠতে উঠতে আসবেই বা কি করে? স্বপনদা বললেন, এরা ওই দ্বীপে একটা বড় পাথর দেখেছে বলছে। পুলিশ সাহেব বললেন, ভোরবেলা আমি আমার লঞ্চে সেই দ্বীপটা ঘুরে দেখে এসেছি। সেখানে পাথর টাথর কিছুই নেই, মানুষজন এরকম চিহ্নই নেই, শুধু একটা মরা মোষ রয়েছে দেখলুম। আমি আর বিমান চোখাচোখি করলুম। আগুনমারির চরের পাথরটাই যে লঞ্চটাকে ডুবিয়েছে তাতে আমাদের কোনো সন্দেহ নেই। হলদিয়া থেকে চলে আসার আগের দিন স্বপনদা তার এক বন্ধুর সঙ্গে আলাপ করিয়ে দিল। অমিত সেন, ফার্টিলাইজার কর্পোরেশনের কেমিক্যাল ইঞ্জিনিয়ার। স্বপনদা বলল, অমিত, এই দুজনই সেই ভূতের পাথর দেখেছে। অমিতকে তোদের গল্পটা শুনিয়েছিলাম, ওরও আবার নানা খামখেয়ালি পানা আছে। কি সব ভিনঘড়ি টিনঘড়ির কথা বলছিল, তোদের সঙ্গে কথাও বলতে চেয়েছিল। নে এবার। অমিতদা আমাকে আর বিমানকে খুঁটিয়ে খুঁটিয়ে অনেক প্রশ্ন করলেন। পাথরটা কিরকম দেখতে, কত বড়, কি রং, কোনো গন্ধ আছে কিনা, তারপর লঞ্চ ডুবির ঘটনা নিয়েও অনেক কথা জিজ্ঞাসা করলেন। আমরা যতটা সম্ভব মনে করে জবাব দিলাম। লক্ষ্য করলুম স্বপনদা কৌতুকের চোখে আমাদের দেখছে। সব শুনে টুনে অমিতদা বললেন, পাথরটা উল্কাপিণ্ড হতে পারে, কিন্তু উল্কাপিণ্ড তো নয় না, কাউকে ঘুমও পাড়ায় না। তাহলে আর একটা জিনিস হওয়া সম্ভব। অবশ্য স্বপন হয়তো আমাকে আজগুবি বলে আমাকে খেপাতে পারে। স্বপনদার দিকে একবার দেখে নিয়ে অমিতদা আবার বললেন, জানো তো,
আমাদের পৃথিবীর সমস্ত লাইফ ফর্ম কার্বন বেসড, মানে গাছপালা, মানুষ, পশু পাখি সবারই মূল হচ্ছে কার্বন পরমাণু। কার্বন থেকে হয় অ্যামিনো অ্যাসিড, আর এই অণুগুলো একে অপরের সঙ্গে জুড়ে গিয়ে তৈরি হয় পলিপেপটাইড চেইন। এরাই তৈরি করে প্রোটিন। প্রোটিন ছাড়া আমরা কেউ বাঁচতে পারি না। কার্বন ছাড়া আর একটি মাত্র এলিমেন্ট এইরকম চেইন তৈরি করতে পারে, সেটা হলো সিলিকন। বালি, পাথর এসবের মধ্যে থাকে সিলিকন। স্বপনদা হেসে বলল, তার মানে ওই পাথরটা সিলিকন বেসড লাইফ ফর্ম? তুই যতই ঠাট্টা কর, হতেও তো পারে পৃথিবীতে সিলিকন বেসড লাইফ নেই, কিন্তু অন্য কোনো গ্রহ যে নেই এই কথা এখনো হলফ করে কেউ বলতে পারে না। তাছাড়া বিমান তো বলেইছে ওই দ্বীপের গাছপাতা, শুকনো ছাল খসে পড়েছে। স্বপনদা বলল, তাতে কি? বুঝতে পারলি না? যদি কোনো স্পেসশিপ এসে ওই দ্বীপে ল্যান্ড করে, তাহলে যেখানে নামবে তার আশেপাশে গাছপালা পুড়ে যাবে, তাই না? হয়তো ওই পাথরটা অন্য কোনো গ্রহ থেকে মহাকাশ যানে চড়ে উড়ে এসেছে আমাদের পৃথিবীতে। সেই গ্রহের সব প্রাণী হয়তো সিলিকন পরমাণু থেকে তৈরি। তারপর বিমান সুনীলের যেরকম ঘুম পাচ্ছিল, তাতে মনে হয় বাইরের চেহারাটা পাথরের মতো হলেও প্রাণীটার আশ্চর্য ক্ষমতা আছে। তারপর ধর ওই লঞ্চডুবির ঘটনা। না স্বপন, তুই যাই বল, আজ আমি আগুনবাড়ির চরে একবার যাব, তোরাও চল। আমি আর বিমান তো সঙ্গে সঙ্গে রাজি। স্বপনদাও রাজি হলো। বোধহয় আমাদের গল্পটা যে আগা পাঁচতলা আজ খুবই, সেটা হাতে নাতে দেখিয়ে দেবার জন্য। বেলার দিকে নৌকা ভাড়া করে আমরা আগুনমারির চরে পৌঁছলাম। পাথরটা যে ওখানে আর নেই তা জানি, মিস্টার দাসের কাছেই শুনেছিলাম, কিন্তু দেখলুম ওটার কাছাকাছি গাছপালা আর ঘাস যেন আরো পুড়ে গেছে। স্বপনদা অমিতাকে ঠাট্টা করলো। অমিতা বিড়বিড় করে বলল, চলে গেছে, কিন্তু স্পেসশিপটাও কোথায় লুকিয়ে রেখেছিল কে জানে। আগুনমারির চর থেকে ফিরে এলুম। ফেরার সময় কথা বলতে ভালো লাগছিল না। আপনারা শুনছিলেন সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা রাক্ষসে পাথর গল্পটি। এই গল্পে পাঠক বুড়ো মাঝি সুলেমান, পুলিশের চরিত্রে ঝন্টু, বিমান এবং অমিতের চরিত্রে কৃষ্ণ, স্বপনের চরিত্রে সৌরভ। ধন্যবাদ।